একবার কল্পনা করেই দেখো, তুমি এমন এক জায়গায় জন্মেছ যেখানে কখনো তুমি সূর্যের আলো দেখোনি, এমনকি জানোই না যে বাইরের পৃথিবীটা কেমন, আকাশের রং কি, কিংবা স্বাধীনতা বলতে আসলে কি বোঝায়। ছোটবেলা থেকে তোমাদেরকে শুধু এটাই শেখানো হয়েছে, নিয়ম মানা, পরিষ্কার থাকা এবং স্ট্রিক্টভাবে কথা মেনে চলা। আর তুমি যে জায়গায় জন্মেছ সেটা কোনো সাধারণ জায়গা নয়, সেটা একটা রহস্যময় হোস্টেল। তুমি জানো না তোমার মা বাবাকে, তুমি শুধু জানো তুমি অনাথ। সেই হোস্টেলে শুধু মেয়েরাই থাকে। 10 থেকে 16 বছর বয়স অনুযায়ী সেখানকার প্রত্যেকটি ফ্লোরকে ভাগ করে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটি ফ্লোরেই বয়স অনুযায়ী মেয়েদেরকে রাখা হয়েছে। কিন্তু কেন কেন এমনটা করা হতো এই হোস্টেলের মেয়েদের সাথে? কী রহস্য লুকিয়েছিল এই হোস্টেলে? কেন এই হোস্টেলের কোনো জানালা ছিল না? তাদের উপর সব সময় নজর রাখা হয়, প্রতিটি কাজ কন্ট্রোল করা হয় কঠোর নিয়মের মাধ্যমে। তাদেরকে শুধু এইটুকু বলা হয়েছিল, 16 নম্বর লেভেলে পৌঁছালেই তাদের জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় শুরু হবে, তাদেরকে খুব ভালো একটি পরিবার দত্তক নেবে। কিন্তু সেখানেই লুকিয়েছিল এক গভীর রহস্য। প্রত্যেকটি মেয়েকে প্রতিদিন বিশেষ ওষুধ খাওয়ানো হতো এবং রাতে সবাই হঠাৎ হঠাৎ অজ্ঞান হয়ে যেত। আর কেন এই সুন্দরী মেয়েদের এত যত্ন করে লালন পালন করা হতো? সবকিছু মিলিয়ে এই সিনেমা আপনাকে শেষ মুহূর্ত পর্যন্ত শ্বাসরুদ্ধ করে রাখবে। গল্পের শুরুতে আমাদের শুধুমাত্র মেয়েদের একটি হোস্টেলকে দেখানো হয়। এই হোস্টেলের নিয়মকানুন খুবই কঠোর ছিল। এখানকার প্রতিটি মেয়েকে খুবই পরিষ্কার ও সুন্দর থাকতে হতো, আর যদি এমনটা না হতো তবে হোস্টেলের ম্যানেজমেন্ট তাদেরকে কঠোর শাস্তি দিত। তাদেরকে শুধু ছোট থেকে এটাই বোঝানো হয়েছিল যে বাইরে গেলে ভাইরাসের কারণে তারা মারা যাবে। এই ভয়ে এখানকার কোনো মেয়েকে কখনো বাইরে যেতে দেওয়া হতো না। বাইরের পৃথিবী বা সূর্যের আলো কেমন হয় তাই এই হোস্টেলের মেয়েরা জানতোই না। এই হোস্টেলে একটা অদ্ভুত বিষয় ছিল, বয়স অনুযায়ী মেয়েদেরকে আলাদা আলাদা ফ্লোরে রাখা হতো। যেমন 8 বছরের মেয়েরা থাকতো 8 লেভেলের ফ্লোরে এবং 12 বছরের মেয়েরা থাকে 12 লেভেলের ফ্লোরে। এখন আমাদের লেভেল 10-এর ফ্লোরে ভিভিয়ান ও সোফিয়া নামের 2 জন মেয়েকে দেখানো হয়। তারা একে অপরের সাথে কথা বলছিল, আর তাদের কথাবার্তা থেকে এটা স্পষ্ট বোঝা যায় যে এই হোস্টেলে মোট 16টি লেভেলের ফ্লোর রয়েছে। আর এখানকার প্রত্যেকটি মেয়েদের বিশ্বাস, একবার 16 বছর বয়স হয়ে গেলে বাইরের সমাজ থেকে কোনো ভালো পরিবার এসে তাদের অ্যাডপ্ট করে নিয়ে যাবে এবং তারা একটি সুন্দর পরিবার ও সচ্ছল জীবন পাবে। এটাই তাদেরকে এই হোস্টেলে ছোট থেকে বলা হয়েছিল। এমনকি তারা প্রত্যেকেই অনাথ। ঠিক তখন একটি ঘন্টা বেজে ওঠে, যা শুনে সেই ফ্লোরের সব মেয়েরা দ্রুত নিজের নিজের সাবান নিয়ে লাইনে দাঁড়িয়ে বেসিনের সামনে মুখ ধুতে শুরু করে। তাদের নির্দেশ দেওয়ার জন্য সেখানে কোনো মানুষ ছিল না, তবে প্রত্যেকটি ফ্লোরে বসানো ক্যামেরার সাহায্যে দিন রাত 24 ঘন্টায় তাদের উপর কড়া নজরদারি রাখা হতো। যেমন তারা ঠিকমতো মুখ ধুচ্ছে কিনা তা মনিটর করার পর সামনে সবুজ লাইট জ্বলতেই মেয়েগুলি তাদের পরবর্তী কাজ করতে পারত। ঠিক সেই সময় লাইনে দাঁড়িয়ে থাকা সোফিয়ার হাতে সাবানের কৌটোটি নিচে পড়ে যায়। সোফিয়ার দৃষ্টিশক্তি দুর্বল হওয়ায় সে সেটি খুঁজেই পাচ্ছিল না। এটি দেখে ভিভিয়ান নিয়ম ভেঙে লাইনের বাইরে গিয়ে তার বান্ধবী সোফিয়াকে সাহায্য করে, কিন্তু সে এটি করা মাত্রই সেখানে লাল লাইট জ্বলে ওঠে, যার মানে ভিভিয়ান নিয়ম ভেঙেছে। সাথে সাথেই সেখানে 2 জন গার্ড এসে শাস্তি দেওয়ার জন্য ভিভিয়ানকে নিজের সাথে ধরে নিয়ে যায়। আর এটা দেখে অন্য মেয়েরা বিপরীত দিকে মুখ ঘুরিয়ে নেয়, এমনকি সোফিয়াও, কারণ গার্ডেরা কি করছে সেটা দেখাও নিয়মের বাইরে ছিল। এই দমবন্ধ করা পরিবেশে বড় হওয়ার কারণে মেয়েগুলি কয়েক বছরের মধ্যেই হোস্টেলের সমস্ত নিয়ম অক্ষরে অক্ষরে পালন করতে অভ্যস্ত হয়ে যায়। মাথা নিচু করে সোজা হয়ে বসে খাবার খাওয়া থেকে শুরু করে হোস্টেল ম্যানেজমেন্টের দেওয়া প্রতিটি আদেশ মানা, এমনকি সবসময় নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা। আর এইভাবেই বেশ কয়েক বছর কেটে যায়। তারা প্রত্যেকেই বড় হয়ে গিয়েছিল। এখন তারা 15 লেভেলে ছিল, মানে তাদের প্রত্যেকের বয়স 15 বছর হয়ে গেছিল। একদিন সব মেয়েরাই ক্লাসরুমে বসে টিভিতে একজন মহিলার কথা শুনছিল, তবে টিভিতে তাদের সেই একই প্রতিদিনের নিয়মকানুন বোঝানো হচ্ছিল। হঠাৎ টিভি স্ক্রিন খারাপ হয়ে যায়। তখন গ্রিটা নামের একটি মেয়ে বলে, এখন আমরা কি করব? টিভি তো চলছে না, তাহলে চলো বাইরে যাই। এই কথা শুনে বাকিরা তাকে ধমক দিয়ে বলে, তুমি এত কথা বলছো কেন? ক্লাসের সময় শেষ না হওয়া পর্যন্ত আমাদের এখানেই বসে থাকতে হবে। নিয়ম ভাঙলে সকলকে শাস্তি পেতে হবে। ভিভিয়ানও বেশ কড়া ভাষায় তাকে বলে, যতক্ষণ না কেউ আমাদের নির্দেশ দিচ্ছে আমাদের অপেক্ষা করাই উচিত। এখানকার সমস্ত মেয়ের মধ্যে ভিভিয়ানই নিয়মকানুন সবচেয়ে কঠোরভাবে পালন করত। সে ভীষণ ডিসিপ্লিন ছিল। তো যাই হোক,
এরপর তারা চুপচাপ অপেক্ষা করতে থাকে এবং কিছুক্ষণ পর টিভিটি আবারও চালু হয়। সেই রাতে নির্দিষ্ট সময়ে সবাই ঘুমিয়ে পড়ে। ভিভিয়ান ঘুমানোর আগে লুকিয়ে নিজের বিছানার পিছনে ছোট থেকে কতদিন এখানে রয়েছে সেই দিন মার্ক করে, কারণ এই হোস্টেলে থাকা প্রত্যেক মেয়েদেরই স্বপ্ন ছিল 16 বছর পূরণ হলে তারা এই বদ্ধ পরিবেশ থেকে বেরিয়ে সুন্দর একটা পরিবার পাবে। পরের দিন মেয়েরা আবার ক্লাসে জড়ো হলে সেখানে মিস ব্রিক্সেল নামের একজন মহিলা আসে। মিস ব্রিক্সেল হলো এই হোস্টেলের হেড ডাইরেক্টর। সে প্রত্যেকটি মেয়েকে একটা ভালো খবর দেয় যে তারা 15তম লেভেল থেকে শেষ পর্যায়ে পৌঁছে গেছে, অর্থাৎ 16তম লেভেলে যেতে চলেছে। তাদের প্রত্যেকেরই বয়স 16 বছর হয়ে গেছে। এই কথা শুনে সবাই খুশি হয়ে যায়, কারণ 16তম লেভেলে গেলেই তাদের কোনো ধনী পরিবার অ্যাডপ্ট করে নেবে, আর এটাই তো তারা ছোট থেকে শুনে আসছে। আর এই দিনটারই আশাতেই তারা বছরের পর বছর এত কঠোর ডিসিপ্লিন মেনে চলেছে। মিস ব্রিক্সেল পুরো গ্রুপটিকে 4টি দলে ভাগ করে দেয় এবং প্রত্যেককে ট্রেনিংয়ের জন্য আলাদা আলাদা করে পাঠিয়ে দেয়। ভিভিয়ানের দলে ইভা এবং গ্রিটা দুজনেই ছিল। মিস ব্রিক্সেল এই 3 জনকে রোজ হলে যাওয়ার নির্দেশ দেয় আর ভিভিয়ানকে সেখানকার সমস্ত দায়িত্ব দিয়ে দেয়। ভিভিয়ান সেই হলে পৌঁছে নিজের দায়িত্ব বুঝে নেয়, সেখানকার মেয়েদের নিয়ম শৃঙ্খলা সঠিকভাবে পালন করার আদেশ দেয়। তারা সেখানে গিয়ে দেখে যে তাদের মতোই আরও অনেক মেয়ে রয়েছে এবং সবার বয়সই প্রায় এক। ভিভিয়ান সেই ঘরে ঢুকে বাকি মেয়েদের উদ্দেশ্যে বেশ কড়াভাবে বলে, তোমরা নিশ্চয়ই এখানকার নিয়মকানুন ভালোভাবেই জানো। এখন থেকে আমি যা বলবো তোমাদের সেটাই মানতে হবে, আর এটাই হোস্টেল ম্যানেজমেন্টের আদেশ। ভিভিয়ান বেশ খারাপভাবেই আচরণ করে তাদের সাথে। আর সৌভাগ্যবশত সেই ঘরেই ভিভিয়ানের ছোটবেলার প্রিয় বান্ধবী সোফিয়াও ছিল। তবে সোফিয়াকে দেখে সে খুব একটা খুশি হয় না। আসলে লেভেল 10-এ থাকার সময় ভিভিয়ান সোফিয়াকে সাহায্য করতে গিয়ে গার্ডের হাতে ধরা পড়েছিল, কিন্তু তখন সোফিয়া তাকে বাঁচানোর কোনো চেষ্টাই করেনি। আর সেই দিন থেকেই ভিভিয়ান সোফিয়ার সাথে একেবারেই কথা বলা বন্ধ করে দেয়। আসলে এই হোস্টেলে পড়াশোনা তো একদমই শেখানো হতো না, শুধু কিভাবে ডিসেন্টভাবে আচরণ করতে হয়, কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, আর কিভাবে নিজেদের আরও সুন্দর করে তুলতে হবে, ছোট থেকে তাদের শুধু এটাই শেখানো হতো। বেশ কিছুদিন থাকার পর ভিভিয়ান লক্ষ্য করে সোফিয়ার আচরণ খুবই অদ্ভুত। সে সবসময় কিছু বিষয় নিয়ে চিন্তা করে, চুপচাপ থাকে এবং লুকিয়ে লুকিয়ে সেই 16 নম্বর ফ্লোরের কিছু দরজা খোলার চেষ্টা করে। তাছাড়াও সে বারবার ভিভিয়ানের সাথে একা কথা বলার সুযোগ খুঁজছিল। আর একদিন এতে বিরক্ত হয়ে ভিভিয়ান সোফিয়াকে ওয়াশরুমে নিয়ে গিয়ে এই বিষয়ে জিজ্ঞাসা করে। ভিভিয়ান রেগে তাকে বলে, এদিকে তাকাও, আমাকে এখানে সবার দায়িত্ব দেওয়া হয়েছে হোস্টেল ম্যানেজমেন্টের থেকে, আর এই কাজ নিয়ে আমি খুব খুশি আছি। দয়া করে তুমি আমার কাজে বাধা দিও না, নিজের চরকায় তেল দাও। তখন সোফিয়া তাকে জানায়, এই জায়গায় ভয়ঙ্কর কিছু সত্য লুকিয়ে আছে, আর এই নিয়ে অনেক রকম প্রশ্ন আমার মনে ঘুরছে। আমি তোমাকে এটাই বলতে চাইছিলাম। কিন্তু ঠিক তখনই আবারও ঘন্টা বেজে ওঠার কারণে তারা কথা না বাড়িয়ে মিস ব্রিক্সেলের সাথে দেখা করতে চলে যায়। মিস ব্রিক্সেল মেয়েদেরকে জানায় নতুন ফ্যামিলি তাদেরকে এবার থেকে অ্যাডপ্ট করবে, আর এর জন্য তাদের পোশাক পরার ধরন পরিবর্তন করতে হবে, কারণ যেসব ফ্যামিলি তাদেরকে অ্যাডপ্ট করবে তাদের লাইফস্টাইল অনুযায়ী তাদেরকে পোশাক পরতে হবে। এই বলে সে সবার নাম লেখা এমব্রয়ডারি করা নতুন পোশাক বার করে তাদেরকে দিয়ে দেয়। এতদিন ধরে একই রকমের ইউনিফর্ম পরা মেয়েগুলি কালারফুল নতুন পোশাক দেখে আনন্দে আত্মহারা হয়ে যায়। কিন্তু দুঃখের বিষয় ছিল এই হোস্টেলে কাউকে লেখাপড়া শেখানো হতো না, ফলে তাদের মধ্যে কেউই পোশাকের উপর লেখা নিজের নামটি পর্যন্ত পড়তে পারছিল না। আর তারা আদেও জানতো না এই পোশাকের পিছনে কি জঘন্য রহস্য লুকিয়ে রয়েছে। তো যাই হোক, প্রতিদিন রাতের মতো ঘুমানোর আগে সুস্থ থাকার দোহাই দিয়ে তাদেরকে ভিটামিন ট্যাবলেট খাওয়ানো হয়, আর এই প্রক্রিয়াটিও লাইনে দাঁড়িয়ে ক্যামেরার সামনে করা হয় এবং ওষুধ খাওয়ার পর সবুজ লাইট জ্বলার পরেই তাদেরকে ঘুমানোর জন্য পাঠানো হয়। এরপর শোয়ার ঘরের আলো নেভার পর তারা কিছুক্ষণ গল্প করেই বেল বাজতেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সোফিয়া আবার ভিভিয়ানের সাথে কথা বলতে চায়। সে আবারও তাকে জানায় এই হোস্টেলে ভয়ানক কিছু হচ্ছে। এই কথা বলে সে ভিভিয়ানকে অনুরোধ করে যেন আজ রাতে সে হোস্টেল ম্যানেজমেন্টের দেওয়া ভিটামিন ক্যাপসুল না খায়, আর এমনটা করার পর সে নিজে থেকেই বুঝতে পারবে সবকিছু। সোফিয়ার মুখে এই ধরনের অদ্ভুত কথাবার্তা শুনে ভিভিয়ান খুবই রেগে যায়। সে তার কথায় কোনো রকম পাত্তা না দিয়েই ওই ঘর থেকে বেরিয়ে যায়। কিন্তু সারাদিন ধরেই তার মাথায় সোফিয়ার অমন অদ্ভুত আচরণের কারণ কি হতে পারে সেই চিন্তায় ঘোরপাক করতে থাকে। অবশেষে রাতে যখন আবার ঘুমানোর আগে ওষুধ খাওয়ার জন্য বেল বেজে ওঠে, তখন ভিভিয়ান ভাবে যে সোফিয়া যখন এত করে বলছে তখন ঠিক আছে, এবার না হয় একবার তার কথাটাই শুনে দেখা যাক। এই সিদ্ধান্ত নিয়ে নিজের ওষুধ খাওয়ার সময় আসতেই সে ক্যামেরার সামনে দাঁড়িয়ে চালাকির সাথে ওষুধ খাওয়ার ভান করে শুধু,
এবং কেউ কিছু টের পাওয়ার আগেই চুপচাপ বাথরুমে ঢুকে ওষুধটি ফ্ল্যাশ করে দেয়। অন্য দিনের মতোই ভিভিয়ান সহ বাকি সব মেয়েরা শোবার ঘরে চলে যায় এবং আলো নিভে যাওয়ার পর শুয়ে পড়ে। তবে ভিভিয়ান আজ নিয়ম ভেঙে ওষুধ খায়নি, আর এটা যদি ম্যানেজমেন্ট জানতে পারে তাহলে খুব খারাপ হতে পারে। এই কথা ভেবেই তার ভয় হতে শুরু করে। তবে আজকে একটা অদ্ভুত ঘটনা ঘটে। আজ রাতে অনেকটা সময় পার হয়ে গেলেও ভিভিয়ানের চোখে বিন্দুমাত্র ঘুমের কোনো চিহ্ন ছিল না। কিন্তু এটা কিভাবে সম্ভব, এই ভেবে সে খুবই চিন্তায় পড়ে যায় এবং নিজের ঠিক পাশেই ঘুমিয়ে থাকা এক বান্ধবীকে ডেকে তোলার চেষ্টা করে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ভিভিয়ান তার সেই বান্ধবীকে জাগানোর জন্য আপ্রাণ চেষ্টা করা সত্ত্বেও সে একদমই কোনো সাড়া শব্দ করে না। এই পরিস্থিতিতে সে কিছুই বুঝতে না পেরে যখন বিছানার উপর বসে পড়ে, ঠিক তখনই হঠাৎ সেখানে সোফিয়া এসে হাজির হয়। সোফিয়া ভিভিয়ানকে বলে, তুমি ওকে জাগানোর চেষ্টা করে কোনো লাভ পাবে না। শুধু ওই মেয়েটাই নয়, তুমি যতই চেষ্টা করো না কেন এখানকার অন্য কোনো মেয়েকেই তুমি জাগাতে পারবে না। কারণ ঘুমানোর আগে হোস্টেল ম্যানেজমেন্ট আমাদের সুস্থ থাকার নামে যে ভিটামিন ট্যাবলেট খাওয়ায়, আসলে সেগুলো হলো তীব্র ঘুমের ওষুধ। ওগুলো খাওয়ার পরেই সবাই ঘন্টার পর ঘন্টা একদম গভীরভাবে সেন্সলেস হয়ে ঘুমিয়ে থাকে। তাছাড়া আমাদের হাতে এখন একদমই সময় নেই, কিছুক্ষণের মধ্যে এখানে গার্ডেরা এসে পৌঁছাবে, তাই আমাদের ঘুমিয়ে থাকার ভান করে পড়ে থাকতে হবে। এই কথা শুনে ভিভিয়ান প্রতিবাদ করে বলে, ম্যানেজমেন্ট যা কিছু করে তা আমাদের মঙ্গলের জন্যই করে থাকে। আমরা ওই ওষুধ খাইনি বলেই এখন আমরা বিপদের মধ্যে পড়ে গেছি। তখন সোফিয়া ভিভিয়ানকে শান্ত করে বলে, তুমি একদম মাথা ঠান্ডা করো। এই একটা রাতের জন্য আমি যা বলছি ঠিক তেমনটাই করার অভিনয় করো, তাহলেই বুঝে যাবে। সকাল হলেই পরিস্থিতি আবার স্বাভাবিক হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তেই তারা টের পায় যে তাদের শোয়ার ঘরের দিকে কেউ একজন এগিয়ে আসছে। তাড়াতাড়ি সোফিয়া এবং ভিভিয়ান নিজের বিছানায় গিয়ে শুয়ে পড়ে। তখনই সেই ঘরে মিস ব্রিক্সেল দুজন গার্ডকে নিয়ে প্রবেশ করে এবং সেখানে অচেতন অবস্থায় পড়ে থাকা রিটা নামের এক মেয়েও ভিভিয়ানকে কাঁধে তুলে নিয়ে নিজের সাথে নিয়ে যায়। গার্ডেরা এই দুটি মেয়েকে কাঁধে নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে একটি গোপন ঘরে যায়, যেখানে এর আগে তাদের কখনো নিয়ে যাওয়া হয়নি। সেখানে রাখা আরামদায়ক সোফার উপর গার্ডেরা এই দুটি মেয়েকে শুইয়ে দেয়। কিছুক্ষণ পর মিস ব্রিক্সেল সেই ঘরে এক বয়স্ক দম্পতিকে নিয়ে আসে, যাদের দেখে অত্যন্ত ধনী মানুষ বলে মনে হচ্ছিল। মূলত এই ধনী দম্পতি এই দুটি মেয়ের মধ্যে যে কোনো একজনকে অনেক টাকার বিনিময়ে কিনতে এসেছিল এখানে। ঘুমের ভান করে পড়ে থাকা ভিভিয়ান খুবই সতর্কতার সাথে তাদের মধ্যেকার সব কথোপকথন মন দিয়ে শুনছিল। মিস ব্রিক্সেল কোনো জিনিসের মতো করে সেই বৃদ্ধের কাছে রিটা ও ভিভিয়ানের খুঁটিনাটি বিবরণ বলতে থাকে, যেমন তারা কতটা সুন্দরী, কতটা হেলদি, এমনকি ভিভিয়ানের গায়ের চামড়া কতটা নরম এবং মসলিন, এইসব বলে প্রশংসা করতে থাকে। সবশেষে সে তাদের কাছে যে কোনো একটি মেয়ের জন্য অনেক টাকা দাম চায়। এইসব কথাবার্তা শুনে সেই বৃদ্ধ লোক তার স্ত্রীকে বলে, টাকার ব্যাপারে তুমি একদম ভেবো না, তোমার এই দুইজনের মধ্যে যাকে সবচেয়ে বেশি পছন্দ হয় তাকেই বেছে নাও। কিন্তু সেই বৃদ্ধা মহিলাটি সেখানে থাকা আয়নায় নিজের জরাজীর্ণ মুখখানা দেখে ভিভিয়ানকে কেনার কোনো রকম আগ্রহ দেখায় না। তার পছন্দ হয়েছিল অন্যজনকে। শেষমেশ বৃদ্ধ লোকটি রিটাকেই কেনার জন্য ফাইনাল করে ফেলে। এরপর সেই গার্ড ভিভিয়ানকে আবার কাঁধে তুলে নিয়ে গিয়ে আগের মতোই তার বিছানায় শুইয়ে দিয়ে আসে। তারা চলে যাওয়ার পর ভিভিয়ান সোফিয়াকে ডেকে তাকে সমস্ত ঘটনা বিস্তারে খুলে বলে এবং তাদের কাছে এটা স্পষ্ট হয়ে যায় যে মিস ব্রিক্সেল এবং এই হোস্টেলের প্রধানরা 16তম লেভেল পর্যন্ত মেয়েদের নিয়ে যায় কোনো ভালো পরিবারকে দত্তক দেওয়ার জন্য নয়, বরং সরাসরি চড়া দামে বিক্রি করার জন্য। ছোটবেলা থেকে ভালো পরিবার আর সুন্দর জীবনের অনেক স্বপ্ন বুকে নিয়ে হোস্টেল ম্যানেজমেন্টের বলা প্রতিটি নিয়ম অক্ষরে অক্ষরে পালন করে আসা ভিভিয়ান এই চরম সত্যটি কোনোভাবেই সহজে মেনে নিতে পারছিল না। সোফিয়া তখন বলে, আমাদের আর এদের ওপর ভরসা করে এখানে থাকা কোনোভাবেই নিরাপদ নয়। আমাদের যত দ্রুত সম্ভব এই জাহান্নাম থেকে পালিয়ে যেতে হবে। ঠিক তখনই গার্ডেদের আবার তাদের ঘরের দিকে আসার আওয়াজ শোনা যায় এবং এবার তারা সোফিয়াকে নিজের সাথে নিয়ে যায়। তারা চলে যাওয়ার পর ভিভিয়ান নিজের শোবার ঘর থেকে খুবই সাবধানে পা টিপে টিপে বাইরে বেরিয়ে আসে এবং ক্যামেরার নজর এড়িয়ে হেঁটে পালিয়ে যাওয়ার রাস্তা কোথায় তা খুঁজতে থাকে। সে একটি বন্ধ ঘরের কাছাকাছি আসতেই পাশ থেকে মিস ব্রিক্সেলকে ফোনে কারোর সাথে কথা বলতে শুনতে পায়। সে ফোনে বলছিল, এইমাত্র আমি রোজ হলের সব মেয়েকে ক্লায়েন্টদের দেখিয়ে শেষ করে ফেলেছি, এখন শুধু লিলি হলের মেয়েদের দেখানো বাকি আছে। আসলে এই বিল্ডিংয়ে প্রত্যেকটি ফ্লোরকে নাম অনুযায়ী ভাগ করা হয়েছিল, রোজ হল, লিলি হল ইত্যাদি ইত্যাদি। মিস ব্রিক্সেল বলে, আজ রাতের জন্য এইটুকুই যথেষ্ট। এরপর সে সেখান থেকে চলে যায়। তবে যাওয়ার সময় নিজের অ্যাক্সেস কার্ডের মাধ্যমে ফ্লোরের মেকানিক্যাল দরজাটিকে খোলে, আর একমাত্র এই কার্ডের মাধ্যমেই এই দরজা খোলা সম্ভব ছিল। এই সব কিছু ভিভিয়ান আড়াল থেকে লক্ষ্য করে।
সে সেখান থেকে চলে যাওয়ার পর ভিভিয়ান নিজে সেই দরজাটি খোলার চেষ্টা করে, কিন্তু সেটি খোলে না। আর ঠিক তখনই আবার কারোর হেঁটে আসার পায়ের শব্দ শোনা যায়। ভিভিয়ান দৌড়ে গিয়ে তড়িঘড়ি করে নিজের বিছানায় শুয়ে পড়ে। ঠিক পরেই সোফিয়াকে নিয়ে এসে গার্ডেরা আবার তার বিছানায় শুইয়ে দিয়ে চলে যায়। এই ঘটনার পর থেকেই সোফিয়া এবং ভিভিয়ান একসাথে থাকতে শুরু করে। ভিভিয়ান সোফিয়ার কাছে জানতে চায় এইসব কথা সে কবে থেকে জানে এবং কবে থেকে সে ওই ঘুমের ওষুধ খাওয়া বন্ধ করেছে। সোফিয়া জানায় সে লেভেল 13-এ থাকা অবস্থাতেই ওষুধ খাওয়া ছেড়ে দিয়েছিল। তবে যাই হোক, একদিন দুপুরে হোস্টেলের মেয়েদের নিয়মিত মেডিকেল চেকআপের আয়োজন করা হয়। সময় মতো ভিভিয়ানের পালা আসতেই সে সেই ঘরে প্রবেশ করে একজন ডক্টরকে দেখতে পায়, যার নাম হলো ডক্টর মেরো। সেই ডক্টর ভিভিয়ানকে অনেক রকমের প্রশ্ন করে, যেমন তোমার শরীর এখন কেমন আছে, গত কয়েকদিন তুমি কি করেছো, ইত্যাদি ইত্যাদি। ভিভিয়ান রাতে ওষুধ না খাওয়ার কারণে ভিতরে ভিতরে কিছুটা নার্ভাস হয়ে পড়েছিল, তাই সে খুব সাবধানে তার প্রতিটি প্রশ্নের উত্তর দেয়। সেই ডক্টরটি খুব ভালো মানুষের মতো অত্যন্ত নরম সুরে কথা বলছিল। সব ঠিকঠাক আছে তো ভিভিয়ান, তোমার কোনো সমস্যা হচ্ছে না তো? ডক্টরের এমন প্রশ্নে ভিভিয়ান নিজের কোমরের কাছে হওয়া অ্যালার্জির মতো এক ধরনের ফুসকুড়ি বা খসখসে ক্ষতচিহ্ন দেখায়। আর এটি দেখে সেই ডক্টর খুবই অসন্তুষ্ট হয়, কারণ এই ধরনের ইনফেকশন হওয়ার মানে হলো ভিভিয়ান একদম পরিষ্কার পরিচ্ছন্ন নেই। ডক্টর ভিভিয়ানকে পরিষ্কার থাকার পরামর্শ দিয়ে তার সেই ক্ষতের উপর একটি মলম লাগিয়ে দেয়। ঠিক সেই মুহূর্তে ভিভিয়ানের মনে হয় সে হয়তো নিয়ম ভেঙে ওষুধ না খেয়ে ভুল করেছে। তাই ভয়ে ভয়ে সে ডাক্তারের কাছে গত কয়েকদিন ধরে ওষুধ না খাওয়ার সত্যিটি স্বীকার করে ফেলে। এই কথা শুনে ডক্টর প্রচণ্ড রেগে যায় এবং সে ভীষণ রেগে বলে, তুমি যা করছো তা অত্যন্ত ভয়ানক একটি অপরাধ ভিভিয়ান। তবে এবারের মতো ছেড়ে দিলাম তোমাকে, আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি, কিন্তু যদি পুনরায় এই ভুল করো তবে আমি সোজা তোমার নামে কমপ্লেন করতে বাধ্য হব। এই কথা বলে সে ভিভিয়ানকে একটি ভিটামিন ইনজেকশন দিয়ে দেয়। সেই কড়া ডোজ শরীরে প্রবেশ করার কারণে ভিভিয়ান নিমেষেই ভীষণ দুর্বল হয়ে পড়ে এবং কোনো কিছু চিন্তা করার মতো স্বাভাবিক মানসিক ভারসাম্য হারিয়ে এক বিভ্রান্তিকর ঘোরের মধ্যে চলে যায়। সেই দিন রোজ হলে একটি মেয়ে হঠাৎ বমি করে ফেলে, আর এটা দেখে বাকি সব মেয়েরা তাকে অপবিত্র ও নোংরা বলে তার ধারে কাছেও ঘেঁষে না। ঠিক তখনই ইভা নামের একটি মেয়ে এই বিষয়ে মিস ব্রিক্সেলকে বলার জন্য যেতে চায়, কিন্তু ভিভিয়ান তাকে বাধা দিয়ে সেই অসুস্থ মেয়েটিকে সাহায্য করে আর বলে ওর শুধু একটু বদহজম হয়েছে ব্যাস, এই সামান্য ছোটখাটো বিষয়ের জন্য মিস ব্রিক্সেলকে ডেকে আনার কোনো প্রয়োজন নেই। ভিভিয়ানের কথা বলার ধরন দেখে ভিভিয়ান এবং ইভার মধ্যে একটু রাগারাগি হয়। তো যাই হোক, কিছুক্ষণ পর সোফিয়া এবং ভিভিয়ানকে লুকিয়ে এই সব বিষয় নিয়ে কথা বলতে দেখা যায়। আর সোফিয়া এবং ভিভিয়ানকে এত কাছাকাছি দেখে ইভা নামের সেই মেয়ের মনে সন্দেহ জাগে যে ভিভিয়ান আর সোফিয়া কোনোভাবেই নিয়মকানুন মানছে না এবং তারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকছে না। আর এই কারণেই সে সেখানে থাকা একটি টেলিফোনের সাহায্যে সরাসরি মিস ব্রিক্সেলকে কল করে তাদের দুজনের সম্পর্কে বলে দেয়। আর ঠিক কিছুক্ষণ পরেই রোজ হলে খুবই রেগে মিস ব্রিক্সেল হাজির হয় এবং ভিভিয়ানকে জোর করে নিজের সাথে টেনে নিয়ে যায়, একটি ছোট্ট খাঁচার মধ্যে বন্ধ করে দেয়। মিস ব্রিক্সেল ভিভিয়ানের দিকে তাকিয়ে বলে, আমি চাইলে তোমাকে আন্ডারগ্রাউন্ড কালকুটরিতে নিয়ে গিয়ে কঠোর শাস্তি দিতে পারতাম, কিন্তু আমি এখন মোটেও সেই মেজাজে নেই। তাই কিছুদিন তুমি এই জায়গাতেই বন্ধ থাকো আর বেশি মাথা না চালিয়ে চুপচাপ এখানেই পড়ে থাকো, সময় হলে আমি নিজেই তোমাকে বার করব। এই বলে সে সেখান থেকে চলে যায়। আসলে সেই ডক্টরই ভিভিয়ানের ওষুধ না খাওয়ার সমস্ত কথা মিস ব্রিক্সেলের কানে পৌঁছে দিয়েছিল। এরপর সেই ডক্টর মিস ব্রিক্সেলের কাছে এসে বলে, আমাদের খুব তাড়াতাড়ি আরও অনেক নতুন মেয়ের ব্যবস্থা করতে হবে। ডক্টরের মুখে এই কথা শুনে সে ভীষণ দুশ্চিন্তায় পড়ে যায় এবং বিরক্ত হয়ে বলে, কি বলছো তুমি, আবার নতুন মেয়ে লাগবে? কিন্তু আমরা তো সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই ব্যাচের মেয়েরা শেষ হলে আমাদের এই ব্যবসা পুরোপুরি বন্ধ করে দেব। ইতিমধ্যেই আমরা অনেক বড় বড় ভুল করে ফেলেছি এবং বহু কষ্টে সেগুলিকে ধামাচাপা দিয়ে রেখেছি, আর আমি নতুন করে এই পাপের ভাগী হতে পারবো না। তখন সেই নিষ্ঠুর ডক্টর তাকে বোঝানোর চেষ্টা করে বলে, আমি তোমার মনের অবস্থা খুব ভালো করেই বুঝতে পারছি, কিন্তু আমারও তো হাত পা বাঁধা, আমি কি করব? আমার সাথে কন্ট্রাক্ট হওয়া ক্লায়েন্টদের খুব বড় এবং শক্তিশালী একটা নেটওয়ার্ক রয়েছে। তারা নিজেদের ইনভেস্টমেন্ট করা বিপুল অর্থের ওপর আরও অনেক বেশি লাভ আশা করছে, আর আমাদের বাধ্য হয়েই এই কাজটা চালিয়ে যেতে হবে। সেই রাতে বরাবরের মতোই সোফিয়া ওষুধ না খেয়েই গভীরভাবে ঘুমিয়ে থাকার ভান করে বিছানায় পড়ে থাকে এবং সঠিক সুযোগ বুঝে নিঃশব্দে শোবার ঘর থেকে বেরিয়ে চারিদিকে ভিভিয়ানকে খুঁজতে শুরু করে। ভিভিয়ানের দেখা পাওয়া মাত্রই ভিভিয়ান সোফিয়ার হাত ধরে আকুতি মিনতি করে বলে, আমাকে যে কোনো উপায় হোক এই জাহান্নাম থেকে উদ্ধার করো। আসলে তারা দুজনে মিলে আগে থেকেই মনে মনে একটি দুর্দান্ত পরিকল্পনা করে রেখেছিল।
সেটি হলো প্রতিদিন রাতে যখন সেই মেয়েরা গভীরভাবে ঘুমিয়ে থাকে তখন একজন গার্ড তাদের এই অবস্থার সুযোগ নিয়ে মেয়েদের সাথে চরম অশ্লীল আচরণ করে। তাই তারা সিদ্ধান্ত নেয় যখন সে একা এই ঘরে আসবে তখন তাকে আচমকা আক্রমণ করে ঘায়েল করে তার কাছে থাকা যে অ্যাক্সেস কার্ডটি রয়েছে সেটি নিয়ে এই জাহান্নুম থেকে পালিয়ে যাবে তারা। আর এই প্ল্যান সফল হলেই সোফিয়া ভিভিয়ানকে এখান থেকে বাঁচাতে পারবে। তাই সে আর দেরি না করে নিজের শোবার ঘরে গিয়ে বিছানায় শুয়ে সেই গার্ডের আসার অপেক্ষা করতে থাকে। আর ঠিক কিছুক্ষণের মধ্যেই সেই গার্ড সেখানে এসে হাজির হয়। সুযোগ বুঝে সোফিয়া সময় নষ্ট না করে সেই গার্ডের উপর ঝাঁপিয়ে পড়ে এবং নিজের কাছে লুকিয়ে রাখা একটি শক্ত দড়ি দিয়ে তার গলা পেঁচিয়ে ধরে। এরপর তার পকেট থেকে গেট খোলার অ্যাক্সেস কার্ডটি কেড়ে নিয়ে সে দরজার দিকে দৌড়ে যায়। কিন্তু সেই গার্ড তখনও পুরোপুরি অজ্ঞান হয়নি। তাই সে প্রচণ্ড রেগে সোফিয়ার পিছু নেয় এবং তাকে ধরেও ফেলে। দুইজনের মধ্যে হাতাহাতি শুরু হয় এবং এক পর্যায়ে সোফিয়ার পাশে থাকা একটি ভারী ইস্ত্রি কুড়িয়ে নিয়ে সে গার্ডের মাথায় সজোরে আঘাত করে আর গার্ড মাটিতেই লুটিয়ে পড়ে। সে আর এক সেকেন্ডও নষ্ট না করে দ্রুত ভিভিয়ানের কাছে ছুটে যায়, তাকে খাঁচা থেকে বার করার আপ্রাণ চেষ্টা করে। কিন্তু ঠিক তখনই সেই গার্ড ঠিক সময়ে সেখানকার অ্যালার্ম বোতামটিকে চেপে দেয়। চারপাশ জোরালো শব্দে কেঁপে ওঠে। এই আওয়াজ শুনে সোফিয়া বুঝতে পারে যে তারা এবার মারাত্মকভাবে ফেঁসে গেছে আর এবার গার্ডেরা চলে আসলে তারা আর বাঁচবে না। তাই সে নিরুপায় হয়ে ভিভিয়ানের কাছে ক্ষমা চেয়ে সেখান থেকে একাই দৌড়ে পালিয়ে যায়। কিছুক্ষণ পর একজন অজানা ব্যক্তি এসে ভিভিয়ানের বন্ধ খাঁচাটির দরজা খুলে দেয় আর সেটা হলো মিস ব্রিক্সেল। সে ভিভিয়ানকে টেনে হিঁচড়ে নিয়ে আসে যেখানে বাকি সব মেয়েরা মাথা নিচু করে দাঁড়িয়েছিল। সেখানে সেই ডক্টর এবং গার্ডও ছিল। মিস ব্রিক্সেল অন্য মেয়েদের উদ্দেশ্যে রেগে চিৎকার করে বলে, হোস্টেল ম্যানেজমেন্টের খুব দামি একটা জিনিস সোফিয়া চুরি করে পালিয়েছে, তাই আমরা তাকে ধরে নিচে অন্ধকার বেসমেন্টে বন্দি করে রেখেছি। তাকে কঠোর শাস্তি দেওয়া হচ্ছে, কিন্তু আমরা এখনো সেই জিনিসটা খুঁজে পাইনি। তোমাদের মধ্যে কেউ না কেউ নিশ্চয় তাকে এই চুরির কাজে সাহায্য করেছ। সেই জিনিসটা এখন কোথায় লুকিয়ে আছে তা আমাদের এখনই স্পষ্ট করে জানতে হবে। তখনই সেই ডক্টর এগিয়ে এসে খুবই মিষ্টি গলায় তাদেরকে বলে, তোমাদের মধ্যে যে এই অপরাধটি করেছে সে নিজে থেকে সামনে চলে এসো। আমাদের উপর ভরসা রাখাই তোমাদের জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। কিন্তু মেয়েদের মধ্যে কেউই তাদের কথায় কান দেয় না বা ভয় না পেয়ে সামনে এগিয়ে আসে না। মেয়েদেরকে এতটা চুপচাপ দেখে মিস ব্রিক্সেল এবং ডক্টর খুবই রেগে তাদেরকে বলে, ঠিক আছে তাহলে আজ থেকে যতদিন না আমরা সেই চুরি যাওয়া জিনিসটা ফিরে পাচ্ছি ততদিন প্রতিদিন তোমাদের মধ্যে থেকে যে কোনো একজন মেয়েকে ধরে নিয়ে গিয়ে বেসমেন্টে তাকে চরম শাস্তি দেওয়া হবে, যা তোমরা কল্পনাও করতে পারছো না। এখন সিদ্ধান্ত সম্পূর্ণ তোমাদের। এই বলে তারা ভয় দেখানোর জন্য গ্রিটা নামের একটি অসহায় মেয়েকে জোর করে নিজেদের সাথে টেনে হিঁচড়ে নিয়ে চলে যায়। আসলে সেই কার্ড চুরি করে সোফিয়া ভিভিয়ানকে দিয়ে গেছে। তাদের সেখান থেকে চলে যাওয়ার পর ভিভিয়ানের পুরোপুরি বিশ্বাস হয়ে যায় ম্যানেজমেন্ট এই অ্যাক্সেস কার্ডটিকেই খুঁজছে। তবে এটা না পেলে মিস ব্রিক্সেল নিশ্চয়ই আগে থেকে এই সিস্টেম থেকে এই কার্ডকে ডিঅ্যাক্টিভেট করে দেবে। আর এটা জেনেও ভিভিয়ান এত সহজে হার মানে না। সে একদিন ওই কার্ডের ধারালো কোণ ব্যবহার করে দরজার স্ক্রুগুলোকে একে একে খুলতে শুরু করে এবং এইভাবে অনেক চেষ্টার পর সে সেই মজবুত দরজাটি খুলতে পারে এবং সোজা মিস ব্রিক্সেলের ঘরে গিয়ে তার মুখোমুখি দাঁড়ায়। ভিভিয়ানকে এইভাবে নিজের ঘরের ভিতরে এই অবস্থায় দেখে মিস ব্রিক্সেল চমকে যায় এবং কোনো রকমে নিজেকে সামলে নিয়ে মিষ্টি কথায় ভিভিয়ানকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। সে কৌশলে ভিভিয়ানকে একটি কড়া ঘুমের ইনজেকশন পুশ করার জন্য এগিয়ে আসে। ভিভিয়ানও চালাকির সাথে মিস ব্রিক্সেলের সমস্ত কথা মেনে নেওয়ার ভান করে ইনজেকশনটি নেওয়ার জন্য তার কাছাকাছি যায়। কিন্তু ঠিক শেষ মুহূর্তে ভিভিয়ান নিজেকে বাঁচিয়ে নিয়ে পাশে থাকা একটি টেবিল ল্যাম্প দিয়ে মিস ব্রিক্সেলের মাথায় সজোরে আঘাত করে তাকে মাটিতে ফেলে দেয়। এরপর সে মিস ব্রিক্সেলের হাত থেকে সেই সিরিঞ্জ কেড়ে নিয়ে তার সজোরে মিস ব্রিক্সেলের নিজের শরীরেই ফুটিয়ে দেয়। ওষুধের তীব্র প্রতিক্রিয়ায় মিস ব্রিক্সেল নিমেষেই অজ্ঞান হয়ে পড়ে। ভিভিয়ান তার কাছ থেকে তার অ্যাক্সেস কার্ডটি পকেট থেকে বার করে সিঁড়ি বেয়ে উপরের দিকে দৌড়ে এই জাহান্নাম থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু মাঝপথে হঠাৎ করেই তার মনে সোফিয়ার মুখটা ভেসে ওঠে এবং সে কিছুতেই নিজের প্রিয় বান্ধবীকে এই বিপদের মুখে একা ফেলে রেখে চলে যেতে পারে না। তাই সে আবার সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে এবং সোফিয়াকে উদ্ধার করার জন্য সেই অন্ধকার বেসমেন্টের দিকে এগিয়ে যায়। সেই আন্ডারগ্রাউন্ড বেসমেন্ট ছিল অসম্ভব অন্ধকার এবং সেখানে সারিবদ্ধভাবে অনেক লোহার খাঁচা রাখা ছিল। আর সেই গা ছমছমে পরিবেশের মাঝখান দিয়ে হাঁটার সময় ভিভিয়ান জোরে জোরে সোফিয়ার নাম ধরে ডাকতে থাকে এবং খুঁজতে খুঁজতে অবশেষে সোফিয়াকে সে পেয়ে যায়। ভিভিয়ান তাড়াতাড়ি সোফিয়ার হাতের বাঁধনগুলো কেটে তাকে মুক্ত করে নেয় এবং তাড়াতাড়ি তারা দুজন মিলে সেখান থেকে বেরোনোর পথ খুঁজতে থাকে। তবে হঠাৎ একটি সিক্রেট রুমের ভিতরে তারা ঢুকে পড়ে। সেখানে সারি সারি সাজানো অসংখ্য মানুষের মৃতদেহ দেখে তারা একেবারেই ভয় পেয়ে যায়।
তারা খুব ভালো করে লক্ষ্য করে দেখে যে একটি লাশের গায়ে রিটা নামের একটি নেম ট্যাগ লাগানো আছে। পড়াশোনা না জানার জন্য অত্যন্ত কষ্ট করে সেই নামটি পড়ার পর ভিভিয়ান এবং সোফিয়া ভয়ে ভয়ে লাশের উপরে সাদা কাপড়টি সরিয়ে দেখতেই তাদের চোখ ছানা বড়া হয়ে যায়। কাপড়ের নিচে সত্যিই তাদের প্রিয় বান্ধবী রিটার বিভৎস মৃতদেহটি পড়েছিল। আর সবচেয়ে শিউরে ওঠার মতো বিষয় হলো তার শরীরের সমস্ত চামড়া বা স্কিন নিখুঁতভাবে কেটে তুলে নেওয়া হয়েছিল। এই মর্মান্তিক ও ভয়ঙ্কর দৃশ্য দেখে তারা দুজনে চরম আতঙ্কে সেখান থেকে প্রাণ ভয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু সোফিয়া মাঝপথে হঠাৎ দাঁড়িয়ে গিয়ে ভিভিয়ানকে বলে, এই জাহান্নামে শুধু আমাদের দুজনেরই জীবন ঝুঁকির মধ্যে নেই, বরং এখানে থাকা সকল মেয়েদের জীবনই বিপদের মধ্যে আছে। আমাদের একা পালালে চলবে না, সবাইকে সাথে নিয়েই এখান থেকে বের হতে হবে। এই বলে তারা দুজনে আবার উপরের রোজ হলে ফিরে যায় এবং সেখানে থাকা সমস্ত মেয়েকে এই ভয়ানক সত্যটি জানিয়ে তাদের সাথে পালিয়ে যাওয়ার জন্য বলে। এইভাবেই তারা দুজনে মিলে এই হোস্টেলের এতদিনের স্ট্রিক্ট নিয়মকানুন ও ক্লাস মাঝপথেই বন্ধ করে দেয় এবং মিস ব্রিক্সেলের আসল কার্ডটি দেখিয়ে সবাইকে সিঁড়ির কাছে নিয়ে আসে। সোফিয়া যখন অন্য মেয়েদের বুঝিয়ে শান্ত করার চেষ্টা করছিল, ঠিক তখনই ভিভিয়ান সেই সুযোগে আশপাশের ঘরগুলো ঘুরে দেখতে দেখতে একটি বিশাল মনিটর স্ক্রিন দেখতে পায়। আর কৌতূহলবশত সেই স্ক্রিনে টাচ করতেই সাথে সাথেই সেখানে একটি সিক্রেট ভিডিও ক্লিপ চালু হয়ে যায়। সেই ভিডিওতে মিস ব্রিক্সেল এবং ডক্টর মেরো যৌথভাবে এখানে যে জঘন্য মানব পাচারের ব্যবসা চালাচ্ছিল তার সমস্ত বিবরণ বিস্তারিতভাবে বলা হচ্ছিল। সাধারণ মানুষ সুন্দর ও চিরকাল যৌবন দেখার জন্য যেভাবে প্লাস্টিক সার্জারি করায়, এই ডক্টর তার চেয়েও এক ধাপ এগিয়ে গিয়ে অত্যন্ত অমানবিক এক রাস্তা বেছে নিয়েছিল। সে এই তরতাজা অল্প বয়স্ক এবং সুন্দরী মেয়েদের গায়ের চামড়া বা স্কিন কেটে সেগুলি সংগ্রহ করে বৈজ্ঞানিক পদ্ধতিতে তার ধনী বৃদ্ধা নারীদের শরীরে সার্জারি করিয়ে টাকা কামাতো। আর এই জঘন্য উপায়ে ধনী বৃদ্ধ মহিলাদের কৃত্রিম উপায়ে জোয়ান বানিয়ে তারা কোটি কোটি টাকার কারবার করছিল। এই চরম সত্যটি চোখের সামনে দেখার পর ভিভিয়ান কান্নায় ভেঙে পড়ে এবং তাদের উপর প্রচণ্ড রেগে যায়, কারণ সে এখন বুঝতে পেরেছে যে কেন তাদের বাইরের পৃথিবীর রোদ আর বাতাস থেকে এত দূরে বন্দি করে রাখা হয়েছিল এত বছর। সেই ভিডিওতে ডাক্তারকে গর্ব করে বলতে শোনা যায়, আপনাদের স্কিন দেওয়া এই সুন্দর মেয়েদের জীবন কেমন জানেন তা আপনারা ভাবতেও পারবেন না। এরা দূষণ কি জিনিস তা জানেই না, তাই এদের গায়ের চামড়া খুবই সুন্দর, দাগহীন এবং সুস্বাস্থ্যবান। আর এই স্কিন ব্যবহার করলে আপনাদের শরীরের কোনো সাইড ইফেক্টই হবে না। তো যাই হোক, ভিভিয়ান তাদের এই সাজানো জীবনের আড়ালে লুকিয়ে থাকা ভয়ঙ্কর পরিণতি কোনোভাবে মেনে নিতে পারছিল না। নিজের চোখের সামনে ভেসে ওঠা বান্ধবী রিটার বিভৎস লাশের স্মৃতি তাকে পাগল করে তোলে। তাই ভিভিয়ান রেগে ফেটে পড়ে, তাড়াতাড়ি আবার রোজ হলে ফিরে যায় এবং মিস ব্রিক্সেলকে টেনে হিঁচড়ে অন্য সমস্ত মেয়েদের সামনে এনে দাঁড় করায়। সে তাকে মারধর করে মেয়েদের সামনে আসল সত্যিটা স্বীকার করার জন্য চাপ দিতে থাকে। কিন্তু মিস ব্রিক্সেল চরম যন্ত্রণার মধ্যেও নিজের মুখ খোলে না, কারণ সে কোনো অবস্থাতেই তার সাথী ডক্টর মেরোর সাথে বিশ্বাসঘাতকতা করতে চাইছিল না। মিস ব্রিক্সেল একজন অপরাধী হয়েও কেন এই ডক্টরের প্রতি এতটা বিশ্বস্ত এটা ভেবে তারা অবাক হয় এবং রাগের মাথায় তাকে আবার মারতে যায়। ঠিক তখনই ভিভিয়ান হঠাৎ লক্ষ্য করে মিস ব্রিক্সেলের ঘাড়ের পিছনের অংশে প্লাস্টিক সার্জারির কিছু কাঁচা সেলাইয়ের দাগ রয়েছে। অর্থাৎ মিস ব্রিক্সেলও নিজেরও প্লাস্টিক সার্জারি করিয়ে অন্য কোনো অসহায় মেয়ের গায়ের চামড়া নিজের শরীরে লাগিয়ে রেখেছে। আর এই ভয়াবহ দৃশ্যটি চোখের সামনে দেখার পর হোস্টেলের বাকি সব মেয়েরাও বুঝতে পারে যে সোফিয়া আর ভিভিয়ান এতক্ষণ ধরে যা কিছু বলছিল তা একটুও বানানো গল্প নয়, বরং নির্মম সত্য। আর এটা বোঝা মাত্রই তারা নিজেদের প্রাণ বাঁচাতে সিঁড়ির দিকে দৌড়াতে শুরু করে। কিন্তু তারা সবাই বিল্ডিং থেকে বের হওয়ার আগেই মেয়েদের এই একসাথে পালানোর খবর হোস্টেল ম্যানেজমেন্টের কাছে পৌঁছে যায়। পুরো বিল্ডিং জুড়ে জোরে জোরে সাইরেন বাজতে শুরু করে। মেয়েগুলি এবং গার্ডেদের মধ্যে হাতাহাতি শুরু হয়। আর এই হাতাহাতিতে হোস্টেলের যে গার্ড মেয়েদের সাথে অনবরত নোংরা ও অশ্লীল আচরণ করত, সেই গার্ডের মুখোমুখি হয় ভিভিয়ান এবং সোফিয়া। এক পর্যায়ে সেই গার্ডটি আচমকা সোফিয়ার পেটে একটি ধারালো ছুরি দিয়ে সজোরে আঘাত করে। আর এটা দেখে ভিভিয়ান রেগে গিয়ে ওই গার্ডকে একই ছুরি দিয়ে আঘাত করে ধাক্কা দিয়ে রেলিংয়ের ওপর দিয়ে নিচে ফেলে দেয়। এরপর দৌড়ে সবাই বিল্ডিংয়ের বাইরে চলে আসে এবং অবশেষে সকল মেয়েরাই সেই অভিশপ্ত জাহান্নাম থেকে বাইরে খোলা বাতাসে বেরিয়ে আসতে পারে। কিন্তু এই প্রথমবার বাইরের বিশাল আকাশ ও পৃথিবীকে চোখের সামনে দেখে তারা চরমভাবে অবাক হয়ে যায়। তারা ভাবে এখন তারা কোথায় যাবে। আর অন্যদিকে ভিভিয়ান খারাপভাবে জখম হওয়া রক্তাক্ত সোফিয়াকে নিজের কাঁধে ভর দিয়ে আগলে ধরে আস্তে আস্তে একটি নিরাপদ আশ্রয়ের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকে। ঠিক তখনই সেই বিল্ডিংয়ের সামনে দামি গাড়ি নিয়ে হাজির হয় সেই ডক্টর। সে এতগুলো মেয়েকে একসাথে বাইরে এই অবস্থায় দেখে ভয় পেয়ে যায়। সে ভিভিয়ান এবং সোফিয়াকে দেখা মাত্রই
হিংস্র পশুর মতো তাদের পিছু নেয়। ভিভিয়ান কোনো উপায় না পেয়ে সোফিয়াকে নিয়ে একটি ফাঁকা জেলের মতো ঘরে ঢুকে পড়ে এবং ভিতর থেকে দরজাটি শক্ত করে বন্ধ করে দেয়। সেই ডক্টর একজন গার্ডকে সাথে নিয়ে দরজার সামনে এসে দাঁড়িয়ে ভিভিয়ানকে গেটটি খুলে দেওয়ার জন্য বলে। সে তাকে লোভ দেখিয়ে বলে, তোমার বান্ধবী মারাত্মকভাবে আহত হয়েছে, যদি এখনই ওর জরুরি চিকিৎসা শুরু না হয় তবে সে মারা যেতে পারে। আমি তোমাদেরকে সাহায্য করতে চাই, দরজাটি খোলো। ডক্টরের এই মন ভোলানো কথায় কান্না দিয়ে ভিভিয়ান রেগে গিয়ে তাকে বলে, অনেক হয়েছে, আর নয়। তুমি আজ পর্যন্ত আমাদের যে সমস্ত স্বপ্ন দেখিয়েছ তার প্রতিটি কথাই ছিল মিথ্যা। বিগত 16 বছর ধরে আমরা একটি সুন্দর জীবনের আশায় চাতক পাখির মতো অপেক্ষা করে আছি, কিন্তু আজ বুঝতে পারছি যে আমাদের এই অভিশপ্ত জীবনের কোনো মূল্যই নেই। ভিভিয়ানের মুখে এই কথা শুনে সেই নিষ্ঠুর ডক্টর হেসে বলে, তোমাদের জীবনের মূল্য তো প্রথম থেকেই কিছুই ছিল না। সত্যি বলতে তোমাদের তো আমার পা ছুঁয়ে কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত, কারণ তোমাদের জন্ম হওয়ার পরেই তোমাদের মা বাবা ডাস্টবিনে ফেলে চলে গিয়েছিল। আমি তো তোমাদের খাবার, পোশাক আর মাথা গোঁজার ঠাঁই দিয়েছি এবং একটি সুস্থ সবল লাইফস্টাইল প্রদান করেছি। তখন ভিভিয়ান প্রচণ্ড ঘৃণায় তাকে প্রশ্ন করে, তুমি এসব কেন করেছ? শুধুমাত্র এই চামড়ার লোভেই, তাই না? তুমি কেবল নিজের স্বার্থের কথাই ভেবেছ, আমাদের মানুষ না ভেবে শুধু ব্যবসার পণ্য হিসেবে ব্যবহার করেছ। কিন্তু আমি তোমাকে কোনোভাবেই আমার এই স্কিন ছুঁতে দেব না। এই বলেই সে হাতের ছুরিটি দিয়ে নিজের সুন্দর মুখটিকে কাটতে শুরু করে। এটি দেখে সেই লোভী ডক্টর চেঁচিয়ে ওঠে, তাকে বাধা দিতে চায়, কারণ এই মূল্যবান স্কিনটি এখন পুরোপুরি নষ্ট হয়ে গেছে এবং ভিভিয়ানও তাদের এই ব্যবসার জন্য পুরোপুরি নষ্ট হয়ে গেছে। এবার আর কোনো লাভ হবে না বুঝতে পেরে ডক্টর তার গার্ডদের নিয়ে সেখান থেকে রেগে চলে যায়। ভিভিয়ান নিজের ক্ষতি করে তাদের কোটি কোটি টাকার পুরো ব্যবসাটি বন্ধ করে দিয়েছে, যার ফলে এটা স্পষ্ট হয়ে যায় যে এই ডক্টরকে ইনভেস্ট করা আন্ডারওয়ার্ল্ড মাফিয়ারা তাকে আর বাঁচিয়ে রাখবে না। পরের দিন ভোরে সোফিয়া এবং ভিভিয়ান যে ঘরটিতে লুকিয়েছিল তার ভারী দরজা ভেঙে একদল পুলিশ সেখানে এসে উপস্থিত হয়। গতরাতে পালিয়ে যাওয়া অন্য সব মেয়েরা সময় মতো বিষয়টা পুলিশ স্টেশনে জানাতেই সাহায্যের জন্য পুলিশ এই গোপন আস্তানায় চলতে থাকা সমস্ত অবৈধ এবং নারকীয় মানব পাচার ব্যবসাটি ট্র্যাক করে সকাল সকাল সেখানে পৌঁছায়। আর সব শেষের দৃশ্যে ভিভিয়ান এবং সোফিয়াকে জীবনের প্রথমবার প্রকৃতির মুক্ত সূর্যের আলো এবং বৃষ্টির প্রতিটি ফোঁটা পরম আনন্দে উপভোগ করতে দেখা যায়। আর এর সাথে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। এই সিনেমাটি আমাদের চোখের সামনে টেনে ধরে এক নির্মম সত্যতা। এই গল্প আমাদের শেখায় যে অন্ধভাবে কোনো নিয়ম বা শাসনকে মেনে নেওয়ার নাম জীবন নয়। যখনই আপনার চারিপাশের পরিবেশ আপনাদের স্বাধীনতা কেড়ে নিতে চাইবে তখনই প্রশ্ন তুলতে শিখুন, ঠিক যেভাবে সোফিয়া এবং ভিভিয়ান তুলেছিল। ভিভিয়ান নিজের রূপের অহংকারকে বিসর্জন দিয়ে প্রমাণ করে দিয়েছে লোভী দুনিয়ার কাছে নিজের চামড়া বা শরীর বিক্রি করার চেয়ে নিজের আত্মসম্মান আর স্বাধীনতা অনেক বেশি দামি। আসল সৌন্দর্য কোনো নিখুঁত ত্বকে থাকে না, তা থাকে মানুষের স্বাধীন চেতনায় এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহসে। শত অন্ধকারের বেড়াজাল ভেঙে একদিন আলো আসবেই, শুধু প্রয়োজন খাঁচা ভেঙে উড়ে যাওয়া ডানাটুকু চিনে নেওয়া। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর এই রকম মুভি এক্সপ্লেন শোনার জন্য আমাদের সাথে জুড়ে থাকুন এবং দেখতে থাকুন ফিল্মি গপ্প, দ্য চ্যানেল অফ মুভি লাভার্স।